ইগোটা খুব একটা পয়জনাস তেতো জিনিস, তো ইগোটা যেন না থাকে। প্রত্যেকটা রিলেশনের মূল জিনিস হচ্ছে বিশ্বাস। ও একজন শিল্পী, আমিও একজন শিল্পী, তো দুজনের ভাবনা চিন্তা সব কিছুই কিন্তু আলাদা রকমের হবে। অভিনেত্রী সুদীপ্তা হিসাবে আমি ওর সবথেকে বড় ফ্যান সবার আগে হচ্ছে আমি। আজ অবধি যতটুকু তুই পৌঁছেছিস নিজের চেষ্টা এবং নিজের ডেডিকেশন অবধি, মানে সেই জন্যই পৌঁছেছিস। যাকে ভালোবাসছো তাকে মন থেকে ভালোবাসো। আর পজেসিভ থাকা ভালো, বাট পজেসিভনেসের একটা লিমিট আছে। তার বাইরে চলে গেলে একটা সে বাঁধন তৈরি হয়ে গেলে সেটা কিন্তু খুব খারাপ। ইফ ইউ লাভ সামবডি, সেট দেম ফ্রি। আমার কাছে সম্পর্ক মানে যে তোমার ভালোবাসার মানুষ, সে যত দূর এগোতে চায়, যত দূর উঠতে চায়, তুমি উঠতে দাও। একটা দিন সে তার যখন ক্লান্ত মনে হবে তোমার কাছেই ফিরবে, আর সেই ওড়ার জন্য তুমি বাধা হয়ে দাঁড়িও না, তুমি বরঞ্চ ঢাল হয়ে দাঁড়াও, যাতে ও আরও এগিয়ে যেতে পারে। নমস্কার, আর্টিস্ট টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আমি পূর্বাশা রয়েছি। আমার সঙ্গে আজ রয়েছেন রিল নয় রিয়েল লাইফ জুটি স্বর্ণশিখর এবং সুদীপ্তা। দুজনকেই স্বাগত আর্টিস্ট টিভিতে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, প্রথমেই বলো, প্রচণ্ড গরম, আর এই গরমের মধ্যে তোমাদের আজকে এখানে পেয়েছি একটা বিশেষ কারণে। আমরা বলে থাকি গরমে তেতো খাওয়াটা খুব উপকারী। এই তেতো নিয়ে গল্প আড্ডা সব জমবে। এই তেতোর প্রমোশনেই কিন্তু আজকে আমরা এখানে রয়েছি। তো এই গরমে মানে কিরমভাবে প্রমোশন চলছে, কেমন আছো? আমি এটাই বলতে চাই যে প্রচণ্ড পরিমাণে গরম, আর গরমের তেতো খাওয়াটা খুবই জরুরি, যেটা ও আগে বলেই দিয়েছে। আমার মা কিন্তু জোর করে হলেও আমাকে আজকেও তেতোটা খাইয়েছে, নিম বেগুন আর কি। তো ওই বলে না যে গরম পড়লে তেতো না খেলে শরীর খারাপ হতে পারে, অনেক কিছু রোগ থেকে আমাদের তেতো কি বলবো হেল্প করে। তো নিজেকে হাইড্রেট রাখার চেষ্টা করছি, বিকজ আজ প্রায় 9 দিন হয়ে গেল আমরা কন্টিনিউ রোজই আমাদের প্রমোশন চলছে, সকালে দুপুরে বিকেলে, কোনো টাইমিংয়ের ফিক্স নেই। আজও আমাদের আরেকটা জায়গা থেকে আমরা এখন এলাম এখানে। তো ভালো লাগছে, কাজের মধ্যে আছি, কিন্তু এই যে গরমটা, এটাতে সত্যি কষ্ট হচ্ছে। আমরা তো তাও এসিতে আছি, এসিতে বসছি, এসি থেকে নামছি গাড়ির থেকে, তাও অনেক ভগবান আমাদের ভালো রেখেছে। কিন্তু যারা রাস্তাঘাটে দেখছি কন্টিনিউয়াসলি দৌড়ে বেড়াচ্ছে, বাসে ট্রামে ট্রাভেল করছে, তাদের দেখে খুব খারাপ লাগছে। সবাই সুস্থ থাকুন, হাইড্রেট থাকুন, জল খান প্রচণ্ড বেশি করে, আর অবশ্যই তেতো খেতে ভুলবেন না। তো স্বর্ণশিখর, তোমার কাছে আসবো। যেটা বললাম যে গরমে তো তেতো খাওয়াটা ভীষণভাবে জরুরি, তো সেই জন্যই কি এই গরমে দর্শকদের তেতো উপহার দিচ্ছ? আগামী 3 মে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তেতো। অ্যাকচুয়ালি শুধুমাত্র সেটার জন্য নয়, দুটো কারণ আছে তেতো ছবিটার নাম রাখা। সেটার প্রথম কারণ হচ্ছে জ্যোতির্ময় যে চরিত্রটা আছে, যে মুখ্য চরিত্র এই ছবিতে, তার নিজের জীবনের কিছু তিক্ততা আমরা তুলে ধরেছি এই গল্পের মাধ্যমে, এবং সেটা আমার মনে হয় ইটস আ ভেরি ইম্পর্ট্যান্ট মেসেজ ফর দ্য সোসাইটি। যে একটা মানুষ, আমরা বিভিন্ন ধরনের আমাদের ফ্রেন্ড সার্কেলে বা আমরা আমাদের নিয়ার বাই প্লেসেসে আমরা দেখি এরকম ধরনের কিছু চরিত্র আছে যারা খুব ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভোগে, যারা খুব ইন্ট্রোভার্ট, যারা বেশি কথা বলতে পারে না। তারাও ভালো বন্ধুত্ব করতে চায়, ভালোবাসতে চায়, একটা ভালো পরিবার চায়, একটা কোঅর্ডিনেশন চায়, বাট সামহাউ তাকে আমরা মোর অফ এন্টারটেনমেন্ট করে রাখি, সবসময় বুলি করি, লেগ পুল করি বা হিউমিলিয়েট করি। তো সেই যে চরিত্রটা, তার নিজের জীবনের তিক্ততা এবং তার বিটারনেস দ্যাট কামস ফ্রম উইদিন, ফ্রম ইনসাইড, তো সেইটা নিয়েই হচ্ছে এই গল্পটা। এবং তার জন্য তো অবশ্যই এই গল্পটার নাম তেতো। এবং দ্বিতীয় যে কথা, যেটা কমার্শিয়াল পয়েন্ট অফ ভিউ দিয়ে আমরা ভেবে দেখি, তেতো ইজ এ ভেরি কমন ওয়ার্ড। তেতো নামটা খুবই সহজ, একবার মানুষ জেনে গেলে সেটা আর ভুলবে না, তো সেটাও কিন্তু একটা ফ্যাক্ট। আর এই গরমে যে আমরা এই এত ক্যাম্পেইন করছি, আমরা প্রমোশনাল যতগুলো করছি, সেটা তো আমাদের ডিউটি। এটা আমাদের একটা ছবি আমরা বানিয়েছি দর্শকের কাছে পৌঁছে দেওয়ার জন্য, যতটা ডিউটি আমরা অবশ্যই সেটা করবো, এটা আমাদের কর্তব্য। তো গরম তো প্যারালি চলছে, তার সঙ্গে হাইড্রেট রাখার চেষ্টা করছি নিজেদের, আর নাথিং এলস, বাট উই আর এনজয়িং ডেফিনেটলি। তো তেতো নিয়ে যখন কথা হচ্ছে, তেতো নামটা কি তোমার দেওয়া? এক্স্যাক্টলি, এটা নিয়ে অনেক আমার লড়াই আছে, অনেক কী বলবো, একটা বিশাল বড় একটা যুদ্ধ আমার চলেছে। কারণ আমার যারা ক্রিয়েটিভ হেড আছে আমার টিমে, তারা সবাই আমাকে বলে যে তেতো নামটা দিস না, ইটস এ ভেরি নেগেটিভ ওয়ার্ড, তেতো একটা ছবির নাম। তখন আমি তাদের দুটো প্রশ্ন করেছিলাম, যে একটা হচ্ছে চিনি বেরোয়, শুকনো লঙ্কা বেরোয়, মাছের ঝোল বেরোয়, পোস্ত বেরোয়, তাহলে তেতো কেন বেরোবে না? আর দ্বিতীয়, এই গল্পটার সঙ্গে যখন তেতো নামটা এতটা যাচ্ছে,
একটু সাহসী না হতে গেলে, একটু ডিফারেন্ট কিছু না করতে গেলে এখন মানুষ ইজ ভেরি স্মার্ট। তারা সবসময় অন্য ধরনের একটা টপিক, অন্য ধরনের কিছু চাইছে। তো সেই ক্ষেত্রে মানুষ তেতো শুনে একটা তাদের জন্য একটা মাথার মধ্যে চলে যে ব্যাক অফ দ্য মাইন্ড যে তেতো আচ্ছা গল্পটা কী ধরনের হতে চলেছে। সো দ্যাট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট বিহাইন্ড দিস গিভিং দিস নেম অ্যাকচুয়ালি। তেতোর পরিচালক তুমি, আর অভিনয় করেছে সুদীপ্তা, তোমার ওয়াইফ। তো সুদীপ্তা কি এই তেতো নামটার সাথে প্রথম থেকে রাজি ছিল? প্রথম থেকে বলতে যখন আমি ওর ওয়াইফ, যখন এই কাজটা শুরু হয়েছিল তখন আমি ওর উডবি ছিলাম, ঠিক আছে। তো এই শুটিং চলতে চলতে আমি ওর ওয়াইফে পরিণত হয়েছিলাম। বাট যখন আমরা প্রথম শুনেছিলাম যে এই ছবিটার নাম তেতো হতে চলেছে, তো আমার সামহাও ভালো লেগেছিল নামটা। মানে কিন্তু শুধু আমাদের দুজনেরই ভালো লাগলে তো হবে না, একটা টিম থাকে পুরো একটা ছবির পিছনে। তো প্রত্যেকের আমরা এমন একটা হীরা এন্টারটেনমেন্ট, আমাদের যে প্রযোজক সে এমন একজন ব্যক্তি যে সবসময় না সবার মতামতটাকে প্রেফার করেন, যে না আমি যেটা বলবো সেটাই হবে সেরকম, বা স্বর্ণ যেটা বলছে এটাই কারেক্ট সেটা নয়, সবারটা আমরা শুনতে চাই, দেন ভোট হোক তারপরে যারটা হবে। তো তেতো নামটা আমাদের যারা আমরা নিউ জেনারেশন ছিলাম তাদের ভীষণ পছন্দের ছিল। তো তাই জন্য আমরা সামহাউ তেতোতেই টিকে রয়েছিলাম। আর আই থিঙ্ক যে এই তেতো নামটা এতটাই কমন একটা নাম যে ছবির রিলিজের পরেও এরকম হয় না যে ওই ছবিটার নাম যেন কি আরে রিলিজ হয়েছে এরকম করতে থাকে। আই থিঙ্ক এটার ক্ষেত্রে সেটা হওয়া পসিবলই না, কারণ তেতো বাঙালিদের কাছে তেতো আর মিষ্টি আর ঝাল এর স্বাদের কোনো তুলনা হবে না। একটা জিনিস আমি বলতে চাই, এখানে অ্যাড অন করতে চাই, সেটা হচ্ছে তেতো কিন্তু বেসিক্যালি নামটা তেতো বলে কিন্তু ছবিটার মধ্যে একটা মিষ্টতা আছে, একটা শিক্ষা আছে। তো ওইটার জন্য কিন্তু দেখা মানে যেটা বলা হয় যে প্রথমে তেতো খেলে খাওয়ার পাতে, পরে কিন্তু একটা মিঠে স্বাদ পাওয়া যায়, মানে ছবিতেও সেরকম একটা ফিল পাওয়া যাবে বলতে চাই। ঠিকই তাই। সেই জ্যোতির্ময় যে চরিত্রগুলো আমাদের সোসাইটিতে ঘোরাফেরা করে, এটা না একটা প্যান্ডেমিকের মতো হয়ে গেছে এখন, এরকম ছোঁয়াছে। মানে ছোটোবেলা থেকে বিভিন্ন ধরনের এখন মানুষ আমরা দেখতে পাই তারা মানসিক রোগেই সব থেকে বেশি আক্রান্ত আর কি, ডিপ্রেশনে ভোগে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় তেতো যে তিক্ততাটা, সেটা আমাদের যখন মুখে রুচি থাকে না, আমরা স্বাদ ফেরাই। সেই জন্য তেতো যেন এই ছবিটা সেই মানুষগুলোর জন্য স্বাদ ফেরায়, জীবনের প্রতি যে স্বাদটা সেটা যেন ফেরোয়, এটাই আমাদের টার্গেট আর কি। একদম। আর সুদীপ্তা তেতোতে অভিনয় করেছেন রাজেশ শর্মা। রাজেশ শর্মার সঙ্গে অভিনয় তো মানে অনেকেরই একটা ড্রিম থাকে, সেখানে তুমি অভিনয় করেছো, সেই অভিজ্ঞতা একটু শুনবো। রাজেশদার সাথে আমি এর আগেও অনেকগুলো ছবিতে কাজ করেছি। ইনফ্যাক্ট হয়তো রাজেশদার সাথে এটা আমার 6-7 নম্বর ছবি। রাজেশদা ভীষণ ফ্রেন্ডলি, মানে আর যেহেতু এত ছোট থেকে আমাকে দেখছে, আমাকে বোধহয় ক্লাস 7-8 থেকে উনি আমাকে দেখছেন আমি অভিনয় করছি ওনার সাথে। তো সেই একটা স্নেহ কাজ করে, মানে এই এই তুই কী করছিস খেনে, মানে এই একটা ব্যাপার ওনার মধ্যে আছে। আর রাজেশ শর্মা শুধু একা বলবো না, দেবেশ রয় চৌধুরী, মানে কি বলবো, উনি যে কি মিষ্টি মানুষ, মানে কি মিষ্টি মানুষ। এরকম অনেক ঘটনা আছে তেতোর ক্ষেত্রেই। মানে আমরা যখন আউটডোরে শুটিং করতে যাচ্ছি পাহাড়ে, তো আমরা হোল টিম একটা কোচে, বুঝেছো তো, মানে ধরো 40-50 জন পুরো একটা কোচের মধ্যে, মানে পাহাড়ে যাচ্ছি ঠান্ডার মধ্যে। তখন আমরা ডিসেম্বর মাসে আমরা যখন শ্যুট করতে গেছিলাম, তো সেই সময় কারোর প্লেট পাওয়া যাচ্ছে না খেতে দেবে বলে, আচ্ছা তোর প্লেটেই আমি খেয়ে নিচ্ছি। মানে এই যে ছোট ছোট ব্যাপারগুলো, উনি একজন অনেক বড় সিনিয়র আর্টিস্ট, সেখানে আমরা অনেক ছোট তার থেকে। তো এই যে মানে ছোট ছোট ব্যাপারগুলো অ্যাডজাস্ট করা, এইগুলো কিন্তু বড় শিল্পীদের ছাড়া হয় না। মানে আমি নিজে মেগা সিরিয়াল করি, এবং এটা আমার বলতে কোনো দ্বিধা নেই যে এখনকার জেনারেশনে যারা মেগা সিরিয়াল করছে বা একটা সিরিয়াল করে যারা একটু প্রতিষ্ঠা পাচ্ছে, তাদের যে অ্যাটিটিউড, মানে সেটা কিন্তু ভাবা যাবে না যে এই মানুষগুলো 40-50টা সিনেমা বানিয়ে নিয়েছে বা তারা 100টার বেশি কেউ সিনেমা করেছে, তাদের যে অ্যাটিটিউড নতুনদের প্রতি বা ওনার যে ব্যবহারটা, সেটা শেখার জিনিস। এটা না মানে বলে হয় না। এই যে তুমি যেটা বললে শেখার জিনিস, এই প্রসঙ্গ ধরেই বলবো আরও একটা কথা। তুমি বললে যে তোমাদের দুজনেরই বয়সটা কম, ছোট তোমরা তাদের থেকে অনেকটা, মূলত কি কি শিখলে তাদের থেকে? অনেক কিছু। সবচাইতে বেশি শেখার, মানে দেখো শেখার কোনো বয়স হয় না, আমি তো বিশ্বাস করি এটা, যে আজকে আমি অ্যাজ আ চাইল্ড আর্টিস্ট আমার কেরিয়ার শুরু করেছিলাম, কিন্তু তখন আমার কোনো দিন এটা ইচ্ছে ছিল না যে আমি অভিনেত্রী হব।
তো তখন থেকে শেখাটা শুরু হয়েছে, মানে ভিক্টর ব্যানার্জি বলো, দেবেশ রায় চৌধুরী, রাজেশ শর্মা, মানে বিভিন্ন, অনামিকা দি, রীতা কয়রাল, রচনা দি, তাপস পাল, যিশু দাস, সবার সাথেই মোটামুটি কাজ করা হয়ে গেছে। সবার কাছ থেকে শিখেছি যে হ্যাঁ, মানে তুমি যে কাজটা করো সেটা ডেডিকেটেড হও সেই কাজটার প্রতি, তোমার যেন ভালোবাসাটা থাকে। আর সবচাইতে বড় কথা, কল টাইমে তুমি পৌঁছাও। এই কল টাইম মেনটেন করাটা, সেটা কিন্তু ওনাদের থেকে শেখার ব্যাপার। অ্যাডজাস্টমেন্ট করা, যে আমরা অনেক সময় এরকম হয় যে আউটডোরে যখন আমরা ভ্যানিটি ভ্যান পাই না, সেটা সিরিয়ালের ক্ষেত্রেও হয়, আমাদের কিন্তু রাস্তায় বসতে চাইলে রাস্তাও বসতে হতে পারে, আবার যখন আমরা মেকআপ ভ্যান পাই তখন আমরা মেকআপ ভ্যানেও বসি। তো এই যে অ্যাডজাস্টমেন্টটা, কখনো রাস্তায় বসো, কখনো তুমি এসি রুমে বসো, এই অ্যাডজাস্টমেন্টটা দুপক্ষের হওয়া উচিত। আমার মনে হয় শিল্পী হতে গেলে তো পাগল হওয়া দরকার। তো পাগলের তো কোনো আলটিমেট হয় না যে আমি শিল্পী মানে আমাকে এসি ছাড়া আমি বসবো না, আমি এসি ছাড়া যাবো না, আমি পাগল। আমাকে যখন যেরকমভাবে রাখবে, আমার কাজটা ভালো হওয়া নিয়ে কথা। তো এই যে ছোট ছোট ব্যাপারগুলো প্রতিদিন ওনাদের কাছ থেকে শিখেছি, আর আরও ইন ফিউচার শিখবো। স্বর্ণকে জিজ্ঞাসা করবো, তুমি পরিচালক হিসেবে কি কি শিখলে এত বড় 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 মাপের অভিনেতাদের সাথে কাজ করা? শিখলাম বললে খুব ভুল হবে, এখনও শিখছি। আরও যতদিন ইনশাল্লাহ যদি কাজ করবো আরও ইন ফিউচার, তখনও শিখবো, কারণ শেখার কোনো শেষ হয় না। যেরকম সুদীপ্তা বললো যে বয়স হয় না, শেখার কোনো শেষও হয় না। আর যেহেতু এটা একটা ক্রিয়েটিভ কাজ ইনফাইনাইট, মানে যত তুমি গভীরে ঢুকবে, যত তুমি মাটি খুঁড়বে, তত তোমার ক্রিয়েশনস বেরোবে। তো সেক্ষেত্রে সিনিয়র আর্টিস্টদের কাছ থেকে যেটা সবথেকে ইম্পর্টেন্ট শেখা, সেটা হচ্ছে তাদের নম্রতা। অবশ্যই তারা খুবই ডাউন টু আর্থ, তারা খুব পেশেন্ট, এবং তারা না যে কাজটা আমরা করতে এসেছি সেই কাজটার উপরে সবথেকে বেশি প্রায়োরিটি দেওয়া আর কি, সেটাকে প্রায়োরিটাইজ করা। তো এইটা আমি খুব বেশি শিখেছি। এবং সত্যি কথা বলতে আজকে রাজেশ দা বা দেবেশ দা, এনাদের সাথে কাজ করার সময় আমার এটা যদিও দেবেশ দা এবং রাজেশ দার সঙ্গে এটা আমার দ্বিতীয় নম্বর কাজ, কিন্তু সেক্ষেত্রে না আমি প্রথম কাজেও আমি দেখেছি, এই অভিজ্ঞতাটা আমার হয়েছিল। আমার খুব টেনশনে ছিলাম যে কীরকম হবে, আমি কি ঠিকভাবে কোঅর্ডিনেট করতে পারবো বা সামথিং। তারা আমাকে এতটা ইজি একটা পজিশনে ফেলে দিয়েছিল যে আই ওয়াজ ভেরি ফ্রি টু এক্সপ্রেস মাই থটস অ্যান্ড মাই ফিলিংস। তো তার জন্য আই এম অলওয়েজ রেসপেক্টফুল টু দোজ পিপল, যারা আমাদের ইন্ডাস্ট্রি একটা পিলার, একটা ইনস্টিটিউশন যেখান থেকে শেখা যায়, এবং এটা এরকম অজান্তেই কত মানুষকে কত জিনিস শিখিয়ে দেয়, তারা নিজেরাও জানে না আর কি। সুদীপ্তার কাছে আসবো, হাজব্যান্ড স্বর্ণ না ডিরেক্টর স্বর্ণ, কাকে এগিয়ে রাখবে? হাজব্যান্ড স্বর্ণ তো মানে কি বলবো, না ডিরেক্টর স্বর্ণ কাজের ক্ষেত্রে সবসময় এগিয়ে থাকবে, কিন্তু যদি পার্সোনাল ওয়েতে যাই তাহলে হাজব্যান্ড স্বর্ণর কোনো তুলনাই হয় না। অ্যাকচুয়ালি দেখো, হাজব্যান্ড তো আমার অনেক পরে হয়েছে, আমাদের দীর্ঘ 13 বছরের সম্পর্কর পর আমাদের বিয়ে হয়েছে। তো ও আমাকে খুব ছোট থেকে চেনে, আমি ওকে খুব ছোট থেকে চিনি। মানে যখন আমরা ছেলে মেয়ে এই যে পার্থক্যটা, সেটাও হয়তো আমাদের অতটা তৈরি হয়নি, সেই সময় থেকে আমরা দুজনের সাথে বন্ধু। তো এখনও সেই বন্ধুত্বটা রয়ে গেছে, মানে এখনও আমরা কখনো ভাবি না হ্যাঁ তুই তো আমার বর না, তুই আমার বর, এটা এখনও হয়। হ্যাঁ, সেটা আমার ক্ষেত্রেও হয়, ওর ক্ষেত্রেও হয়। মানে এই বলে না যে বাবা বউ আছে মানে বউকে বলা যাবে না। আমার মনে হয় না যে এরকম কোনো ঘটনা ওর নেই যে ও আমাকে এসে বলতে পারবে না। মানে ও আগে বলবে যে আগে বুবুনকে বলে আসি, ওর কাছে আমি সুদীপ্তা নই, বুবুন ব্যাপারটা, তো আগে বুবুনকে বলে আসি। না, এটা কিন্তু হেভি ফানি ব্যাপার। এটা কিন্তু মানে ওকে যদি কোনো মেয়ের লাইকও করে, যদি ওকে কেউ কিউট বলে, তাহলে ও আমাকে এসে বলে। বললো, আমি বুঝতে পেরেছি। আলটিমেটলি কি হয় বলতো, এই স্টোরিটা মানে জানতে হবে তো, স্টোরিটা কি? সেরকম কিছু না, অবভিয়াসলি না। আমি বলছি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এরকম মাঝে সুন্দর কমপ্লিমেন্টস পাওয়া যায় আর কি, যেটা পাওয়াটা উচিত অবশ্যই। যে কেউ বলে যে হ্যাঁ তুমি খুব কিউট বা সামথিং, সেগুলো আমি ওকে শেয়ার করি। অ্যাকচুয়ালি কি হয়েছে আমি বলছি, ও দেখো, ও ডিরেকশন দিচ্ছে, এইটা 2 নম্বর ছবি ওর, কিন্তু ও অ্যাজ আ অ্যাক্টর হিসেবে অনেক বছর ধরে কাজ করতো। তো রিসেন্টলি একটা চ্যানেলেও একটা মানে কাস্টিংয়ে ও ছিল, সেইখানে একটা চরিত্র প্লে করছে। তো সেখানকার যে হিরোইন, তাকে খুব ভালো লেগেছিল, তুমি খুব কিউট এরমভাবে বলেছে। সেইটাও এসে আমাকে গল্প করেছে, ঠিক আছে। তারপর থেকে আমরা সবাই ওর পেছনে দেখো, দর্শক বন্ধুদের জন্য একটা কথা বলি,
কেউ কেউ আছে যারা তোমাকে এরমভাবে পিছনে গিয়ে বলবে, এইটা আমি কিন্তু শুনেছি, কিউট টিউট বলা, আর কেউ এরমভাবে কিন্তু দেয় আর কি, বুঝতে পারছো তো? অ্যাকচুয়ালি ইমোশনটা একই আর কি। তো এইটা হচ্ছে ব্যাপার। কিন্তু হ্যাঁ, সত্যি কথা বলতে অ্যাকচুয়ালি যেটা আমরা ইউজুয়ালি শুনে থাকি যে একটা রিলেশনের পর যখন একটা প্রমোশন হয় আর কি, একটা বিয়ে হয় দুজনের, যারা অনেক দিন ধরে দুজন বন্ধু বা প্রেম করছে, অনেক কিছু চেঞ্জেস হয়ে যায়, মেন্টালিটি অনেক কিছু চেঞ্জেস। আমার আর ওর মধ্যে টাচউড বলতে নিয়ে এখনও সেইভাবে কিছু চেঞ্জেস হয়নি, কারণ আমরা দুজনকে এখনও বন্ধুই ভাবি। আমরা দুজনের সাথে এখনও আড্ডা মারি, দুজন যাই, দুজনে পার্টি করি, দুজনে ঝগড়া করি, দুজনে মন কষাকষি হয়, আবার আড্ডা হয়। সো ঝগড়াঝাটিটা ইটস এ পার্ট অফ আওয়ার লাইফ, তো এটা ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। একদম, ঝগড়া না থাকলে তো ভালোবাসাটাও বোঝা যাবে না হয়তো। অ্যাবসলিউটলি। শুধু একটা জিনিস আমরা চেষ্টা করি যেটা দুজনের প্রতি আমাদের না হোক, সেটা হচ্ছে ইগোটা খুব একটা পয়জনাস, তেতো জিনিস। তো ইগোটা যেন না থাকে। আমি এটা সবার জন্য বলতে চাই যে আমার আর সুদীপ্তার 14 বছর সম্পর্কের পর আমরা বিয়ে করেছি। তো আমরা যখন প্রেম তখন করতাম না, তখন শুরুতে আমরা ভালো বন্ধু ছিলাম, তারপরে সেটা প্রেমে পরিণত হয়, তারপরে এখন স্বামী স্ত্রীতে পরিণত হয়। তো ইগোটা আমরা মাঝে মাঝে এরকম সিচুয়েশন হয়েছে যেখানে ইগোটা আসতে পারে, বাট আমরা চেষ্টা করেছি যে ইগোটা যেন না আসে। একদম, খুব সুন্দর তুমি বললে, ইগোটা হচ্ছে তেতো। তার মানে ইগোটা বাদ দিয়ে, তেতো বাদ দিয়ে তোমাদের সম্পর্কে শুধু মিঠেই আছে, মাঝে মাঝে একটু তো ঝাল থাকবেই। সেটা না থাকলে তো মিঠেটা কতটা সেটা বোঝা যাবে না। হ্যাঁ, তো কিরকম দাম্পত্যের গাড়ি কিরকম এগোচ্ছে? দাম্পত্যের গাড়ি বিন্দাস এগোচ্ছে। দেখতে দেখতে বিয়ের টক ঝাল মিষ্টি দেখতে দেখতে 1 বছর কাটলো সবে বিয়ের আমাদের। তো ওই প্রথম বললাম বিশ্বাসই হয় না মাঝে মাঝে যে এখনও বিয়ে হয়ে গেছে আমাদের, তো বিশ্বাস করাতে হয়। হ্যাঁ, ম্যাক্সিমাম ক্ষেত্রে আরও বিশ্বাস করা হচ্ছে যেখানেই ইন্টারভিউ দিতে যাচ্ছি, তোমার হাজব্যান্ডের সাথে কাজ করে কেমন লাগলো, তো এইটা মনে করিয়ে দিচ্ছে হ্যাঁ ও তো আমার হাজব্যান্ড, ঠিক আছে। কিন্তু এইটাই বলবো যে প্রত্যেকটা রিলেশনের মূল জিনিস হচ্ছে বিশ্বাস। আমরা দুজনকে প্রচণ্ডভাবে মানে কি বলবো, স্পেস দিতে ভালোবাসি, কারণ আলটিমেটলি ও একজন শিল্পী, আমিও একজন শিল্পী। তো দুজনের ভাবনা চিন্তা সব কিছুই কিন্তু আলাদা রকমের হবে। ও আমার হাজব্যান্ড বলে যে সবটাই আমাকে ঘিরেই হবে, বা আমি ওর ওয়াইফ বলে আমার সবটা ঘিরে ওই হবে, এরকমটা নয়। আমরা এটাই বিশ্বাস করি না। আমরা লাইফে আমি এটাই বিশ্বাস করি, এটা আমাকে ওই বিশ্বাস করতে শিখিয়েছে যে আলটিমেটলি সারা দিনের পর দুজনকে এই জড়িয়ে ধরে ঘুমানোটা, এই যে সব কিছুর পর এই দুজনের সাথে খেতে বসাটা, এটা ইম্পর্ট্যান্ট। তো বাকি কি হচ্ছে না হচ্ছে, লাইফে টাকা কখন থাকলো, কাজ কখন থাকলো, এইগুলো আমাদের প্রফেশনে থাকবেই। তো এইটা যেন সারা জীবন এটা আমি অবশ্যই বলতে চাই, সেটা হচ্ছে একটা বয়সের পর না, মানে প্রেমটা যখন একটু গভীর হয়ে যায় বা একটু এজ হয়, যখন একটা প্রেমের বয়স হয়, তখন সেখানে না প্রেমটা অভ্যেসে পরিণত হয়। মানে পার্কে গিয়ে দুজনে হাত ধরে বসে দুজনে গল্প করা বা একটু উষ্ণতা পাওয়ার চেষ্টা, বা সিনেমা হলে দুজনে যাবার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে রাত্রিবেলা দুজনে একসাথে একই বিছানায় দুজনে একটা, এক্স্যাক্টলি সেই স্মেলটা, বা ও আমার পাশে আছে এবং ও ভাবছে যে আমি ওর পাশে আছি। সো দ্যাট ইজ ইম্পর্টেন্ট, তখন ওইটাতে পরিণত হয়। এইটাই হচ্ছে ব্যাপার। একদম। স্বর্ণ, তোমাকে জিজ্ঞাসা করব, তোমার ছবির অভিনেত্রী সুদীপ্তা, তো অভিনেত্রী সুদীপ্তা না স্ত্রী সুদীপ্তা, কাকে হ্যান্ডেল করা বেশি টাফ? কিউট বলবি না তো আর? না, অ্যাকচুয়ালি দু ধরনের, এবং দুজনেই, মানে আমি যদি দুটো মানুষ ধরি, অভিনেত্রী সুদীপ্তা এবং আমার স্ত্রী সুদীপ্তা, তাহলে দুজনেই খুব কোঅপারেটিভ, দুজনেই খুব ফ্রেন্ডলি, এবং আমি এটা মন থেকে বলছি, মানে স্ত্রী পাশে বসে আছে বলে যে সবসময় তার ভয় পেয়ে বলছো। এক্স্যাক্টলি। তো সেই ক্ষেত্রে দুজনেই খুব কোঅপারেটিভ। অভিনেত্রী সুদীপ্তা হিসাবে আমি ওর সবথেকে বড় ফ্যান সবার আগে হচ্ছে আমি, কারণ আমাকে খুব রেসপেক্ট করি। ও আজকে যে জায়গাটা আজকে পৌঁছেছে, ইন ফিউচার হয়তো তুই আরও অনেক ভালো কাজ করবি, কিন্তু আজ অবধি যতটুকু তুই পৌঁছেছিস নিজের চেষ্টা এবং নিজের ডেডিকেশন অবধি, মানে সেই জন্যই পৌঁছেছিস। তো সেটাকেও আমি খুব রেসপেক্ট করি, এবং তোর সঙ্গে আমি কাজ করলাম, তো অ্যাজ ইউজুয়াল আমি যেরকম তোকে এক্সপেক্ট করেছি তুই সেরকমই পারফরমেন্স দিয়েছিস। আর স্ত্রী হিসাবে নতুন করে কি বলবো, মাঝে মাঝে এইসব কিউট দিয়ে একটুখানি খচায়, কিন্তু আলটিমেটলি শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। তো দুটোই, ওইটুকু বাদে বাকিটা পুরোটাই খুব ভালো। আরেকটা জিনিস, তোমাদের যখন সামনে পেয়েছি, তোমাদের এত বছরের সম্পর্ক, সব গল্পটা যখন শুনছি, তখন একটা জিনিস জানতে খুব ইচ্ছে করছে। এখন দেখবে অনেক সম্পর্কই খুব ঠুনকো, সম্পর্ক গড়াটা অনেক বেশি কঠিন, ভাঙাটা খুব সহজ, আর সম্পর্ক ভাঙাটাই হয়তো আমরা বেশি দেখতে পাই। তো
এত বছর ধরে সম্পর্কের পর বিয়ে, এই যে লং রিলেশনশিপ, তো সবটা মিলিয়ে তোমরা কি টিপস দেবে সম্পর্ক টিকিয়ে রাখার? যে যদি বলি তোমাদের কাছ থেকে কি টিপস থাকবে? সবার প্রথমে যেটা বলতে পারি সেটা হচ্ছে দের ইজ নো প্ল্যান বি। মানে আজকে আমি একটা মানুষকে ভালোবাসছি মানে তাকেই ভালোবাসছি। আচ্ছা, ও যদি না ভালোবাসে তাহলে আমি অন্য কাউকে চলে যাব, সেই জিনিসটা যদি ভাবো, তুমি যদি একটা অপশন রাখো তোমার মাথায়, তাহলে তুমি পুরো ফোকাসটা বা তোমার সম্পর্কের প্রতি সেটা তুমি কোনোদিন দিতে পারবে না। তো সেই জন্য যাকে ভালোবাসছো তাকে মন থেকে ভালোবাসো। আর পজিটিভ থাকা ভালো, বাট পজিটিভনেসের একটা লিমিট আছে, তার বাইরে চলে গেলে একটা সে বাঁধন তৈরি হয়ে গেলে সেটা কিন্তু খুব খারাপ। ইফ ইউ লাভ সামবডি সেট দেম ফ্রি। সে তোমাকেও নিশ্চয়ই ভালোবাসলে তোমার কাছেই থাকবে, সঙ্গেই থাকবে, সবসময় থাকবে। তো প্ল্যান বি বলে কিছু নেই, যাকে ভালোবাসো তাকে মন থেকে ভালোবাসো, একদিন না একদিন ডেফিনেটলি আসবে। হ্যাঁ, আমি এটাই বলবো যে দেখো, সম্পর্ক যখন তৈরি হয় কোনো মানুষের মধ্যে, দুটো মানুষকে বিশ্বাস করছে, ভালোবাসছে, বা তাদের মধ্যে অনেক কিছু জিনিস ম্যাচ করছে বলেই একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। কিন্তু আস্তে আস্তে যখন সম্পর্কগুলো একটু বয়স বাড়ে, মানে 1 বছর 2 বছর এগোতে থাকে, তখন যেটা হয় যে এই সম্পর্কের মধ্যে না কোথাও চলে আসে মানে কি বলবো, সুপিরিয়র ব্যাপারটা, যে তুই আমাকে কেন ফোন করে জানাসনি তুই কোথায় গেলি, বা তুই কোথায়, আমি তোকে ফোন করছি তুই ধরছিস না কেন, বা আমি দাঁড়িয়ে আছি তুই এখনও পৌঁছলি না কেন। এই যে ডমিনেশন পাওয়ারটা না, এটা যদি দুজনের মধ্যে না থাকে, কোনো এই যে ইগোর লড়াইটা দুজনের মধ্যে যদি না থাকে, আর হ্যাঁ, যদি দুজনকে একটু বিশ্বাস করো যে হ্যাঁ আলটিমেটলি যাই করুক না কেন ওই মানুষটা আমার, দুজনের ফোন চেক করার অভ্যেসটা যদি পরিত্যাগ করা যায়, দুজনকে যদি একটু বেশি বিশ্বাস করা যায়, আমার মনে হয় যে হ্যাঁ, তুমি হয়তো বিশ্বাস করে বলবে আমি বিশ্বাস করে অনেকবার ঠকে গেছো কারণ তুমি ভালো মানুষ বলে, আর ভালো মানুষ ঠকলেও কখনো কাউকে ঠকাতে পারে না। তো লাইফ যদি তোমাকে না ঠকায়, মানুষ কে? তো তুমি লাইফের কাছ থেকে অনেক বেশি জিতে যাচ্ছ, তো মানুষ ঠকালে ঠকবে, কি আছে। তো আমার কাছে সম্পর্ক মানে যে তোমার ভালোবাসার মানুষ, সে যত দূর এগোতে চায়, যত দূর উঠতে চায়, তুমি উঠতে দাও। একটা দিন সে তার যখন ক্লান্ত মনে হবে তোমার কাছেই ফিরবে, আর সেই ওড়ার জন্য তুমি বাধা হয়ে দাঁড়িও না, তুমি বরঞ্চ ঢাল হয়ে দাঁড়াও, যাতে ও আরও এগিয়ে যেতে পারে। দারুণ, অসাধারণ কথা বলেছে সত্যি। মানে শুনছিলাম, আমি খুব মন দিয়ে শুনছিলাম, আমাদের আড্ডা জমে উঠেছে। তো তেতো নিয়ে আড্ডা শুরু করেছিলাম, আর এই তেতো জিনিসটা ইগো, এই তেতোর এই পার্টটা বাদ দিয়ে মিঠেভাবে তোমাদের সম্পর্ক চলুক, কিন্তু বড় পর্দায় গিয়ে অবশ্যই তেতো দেখতে হবে। আড্ডা শেষ করব, দর্শকদের কি বলবে? হ্যাঁ, সেটা হচ্ছে 3 মে আমাদের ছবিটা রিলিজ হচ্ছে আপনাদের নিকটবর্তী সিনেমা হলে। আপনারা অবশ্যই গিয়ে ছবিটা সিনেমা হলে গিয়ে দেখবেন, কারণ সিনেমা হলে ছবি দেখার যে অভ্যেসটা সেটা যেন না যায়, বিকজ এটা আমাদের একটা কালচার, আমাদের ট্র্যাডিশন। পপকর্ন খেতে খেতে প্রিয় মানুষদের সাথে সিনেমা দেখার একটা মজাই আছে। কিন্তু মুঠোভাষে নিজের ঘরে, নিজের খাটে, নিজের সোফাতে বসে সিনেমা পরে আবার দেখবেন, যদি তেতো ভালো লাগে ডেফিনেটলি আমার মনে হয় ভালো লাগবে। তো অবশ্যই 3 মেতে রিলিজ হচ্ছে, তারপরে 3 মে না হোক 4 মে 5 মে অনওয়ার্ডস আপনারা গিয়ে ডেফিনেটলি ছবিটা সিনেমা হলে গিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। এবং সেই সব মানুষদের জন্য বলছি যারা এই ইন্টারভিউটা দেখার পর যাদের মনে হচ্ছে যে হ্যাঁ, এই জীবনটা তো আমারও এরকম একটা কেটেছে সামহাও, আমিও তো একটু, আমার ডার্ক কিছু সাইডস আছে, আমার তেতো কিছু কাহানি আছে আমার লাইফে, তারা তো অবশ্যই দেখো তোমরা ছবিটা। তোমরা রিলেট করতে পারলে সেটাই আমাদের কাছে সবথেকে বড় পুরস্কার। 3 মে দেখা হচ্ছে। অবশ্যই 3 মে আপনারা নিজেরা আপনাদের সপরিবারে চলে আসুন সিনেমা হলে। আমরা তেতো নিয়ে অনেক কিছু হয়তো বললাম, কিন্তু এটা তেতো আমাদের প্রত্যেকটা মানুষের জীবনের গল্প। আমাদের জীবনে এরকম অনেক কিছু তেতো ঘটনা থাকে আর কি, যেটা আমরা কখনো কাউকে বলে উঠতে পারিনি, সেরকমই একটা ঘটনার গল্প তেতো। তো আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। দেখা হচ্ছে। অনেক ধন্যবাদ তোমাদের, অনেক শুভেচ্ছা থাকলো। তেতো বাদ দিয়ে মিঠেভাবে সম্পর্ক থাকুক, খুব ভালো থাকো। এতক্ষণ আপনারা দেখছিলেন সুদীপ্তা এবং স্বর্ণশিখরকে। এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস্ট টিভি HD পর্দায়।